আহত হয় শৈবাল। কস্মিন কালো ভাবেনি নিষ্ঠুর রানী এই কথাটা বলতে পারে। কি অপরাধ করেছে সে? সে এমন কোনো দোষ করেনি যাতে এমন মৃত্যুসম বাক্য তাকে শুনতে হবে। মনের মাঝেই রাগ হানা দেয়। তুহার কোনো অধিকার নেই তাকে এ ধরনের কথা বলার। সে তুহার কাছে ছুটে এসেছে দেখে মেয়েটা তাকে ছ্যাঁচড়া ভেবেছে নাকি? রেগে যাবে না ভেবেও বেশ খানিকটা রাগ হয় শৈবালের। তুহার দিকে তেড়ে গিয়ে বলে, আমি কি অপরাধ করেছি সেটা বলো। কাউকে খুন করেছি? নাকি আমার চরিত্রের সমস্যা আছে? আমার ছায়া আমার সন্তানের উপর পড়বে না কেন? আপনি চলে যান এখান থেকে। আমার প্রশ্নের উত্তর দাও মিসেস। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। আমি আপনার সাথে কেন যাব? হু আর ইউ? শৈবাল ভেবে পায় না কি বলবে। তুহার এতটা কঠোরতা সে মেনে নিতে পারে না। এদিকে তুহাও তাকে সুযোগ দিতে রাজি না। সব দিক ভেবে দিশেহারা হয় শৈবাল। এই নিষ্ঠুর রমণীকে ভালোবেসে বলেই সে তো বারবার ছুটে আসে। সে কি একটু বুঝতে পারে না কেন বারবার তাকে দূরে সরে দিতেছে? শৈবাল নিজেকে শান্ত করে তুহার দিকে এগিয়ে যায়। তাকে শক্ত করে বুক পিঞ্জিরাতে আবদ্ধ করে নেয়। হঠাৎ এতটা শক্ত করে জড়িয়ে ধরায় হকচকিয়ে যায় তুহা। নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয় শৈবাল। যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে তার মনের রানী। শৈবাল আবারও কেঁদে ফেলে। ভেজা গলায় শুধালো, আমার সাথে এমন করো কেন মিসেস? আমি মরে যাব। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকাও আমার পক্ষে সম্ভব না। আর কত শাস্তি দিবে আমাকে? আপনি আবার এসেছেন আমার সাথে অভিনয় করতে? আমাকে দেখে আপনার পুতুল মনে হয়? যেভাবে খুশি সেভাবে নাচাবেন, নিজের কলিগ যখন খুশি হলো নিজের কলিগদের সামনে অভিনয় করবেন, আবার খুশি হলে বলবেন আপনি আমাকে কখনো ভালোই বাসবেন না। আমি আপনার দায়িত্ব হয়ে থাকবো। কেন শৈবাল শাহরিয়ার? দায়িত্ব তো আমার বাবারও ছিল আমার প্রতি, কিন্তু সে ভালোবেসে তার মেয়ের দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব তো একটা কুকুরের প্রতিও তার মালিকের আছে। আপনি আমার প্রতি কোন দায়িত্বটা পালন করবেন শুনি? এতদিন আমি আপনার বউ ছিলাম, সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন। এখন কি আমার বাচ্চার দায়িত্ব নেয়ার জন্য এসেছেন? শৈবাল নির্বাক বনে তাকিয়ে আছে চুপচাপ তুহার সকল অভিযোগ শুনে। নিজের অজান্তেই তুহাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে আগে কখনো ভাবেনি। কিছু করার আগেই তার মাথায় থাকে না তার এই কথা বা কাজে কেউ কষ্ট পাবে কিনা। তার মিসেস তাহলে এতগুলো কষ্ট বুকে পুঁজি করেই তাকে ছেড়ে চলে এসেছে। এতক্ষণ ধস্তাধস্তি করে জোর করে কথা বলে ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছে তুহা। শরীরে শক্তি নাই বললেই চলে। শৈবাল পানি এগিয়ে দেয় তুহার দিকে। তাকে না নিতে দেখেই নিজে এগিয়ে গিয়ে খাইয়ে দেয়। চুপটি করে আছে রমণী। ঝড় হওয়ার পর পরিবেশ যেমন শান্ত থাকে, এখনকার পরিবেশও শৈবালের নিকট তেমন লাগছে। সে তুহাকে আর ঘাটাতে চায় না। খাবার এনে তুহাকে খাইয়ে দেয়। নেতিয়ে যাওয়া শরীরটা কোনো মতে টেনে তুলছে তুহা। শৈবাল তাড়াতাড়ি তাকে ধরে ফেলে। কাঁধ জড়িয়ে ধরে বলল, কোন রুমে যাবা? আমাকে বলো, আমি দিয়ে আসি। তোমার একা যেতে কষ্ট হবে। এতদিন একা চলে এসেছি, এখনো পারবো। তুহার কথাটাকে পাত্তা না দিয়ে তাকে কোলে তুলে নেয় শৈবাল। উপায়ন্ত না পেয়ে সে বলে উপরের 3 নম্বর রুমে যাবে। তুহার ওজন বেশ বেড়েছে। গালগুলো ফুলে গিয়েছে। সারা শরীর জুড়ে মাতৃত্বের চিহ্ন বসে গিয়েছে। এই তুহাকে দেখে যেন আরো একবার প্রেমে পড়ে গিয়েছে শৈবাল। মেয়েটা আরো গুলুমুলু সুন্দরী হয়েছে। তুহাকে বেডে শুইয়ে দেয় শৈবাল। মাথার নিচে বালিশ এগিয়ে দেয়। তুমি একটু ঘুমাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ভালো লাগবে। আমি আছি। কোথাও যাব না তোমাকে ছেড়ে। ইস, কি সুন্দর করে কথা বলে তার ব্যক্তিগত পুরুষ। মনে মনে তৃপ্তির হাসি হাসি মেয়েটা। খুব করে চায় শৈবাল তাকে যেন না রেখে যায়। তার এই অসভ্য বলুক বা বেয়াদব যাই বলে, এই পুরুষ মানুষটার জন্য মন পড়ে। তাকে ছেড়ে থাকতে পারে না। এই যে তার পাশে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এতে যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় নিজেকে। তুহা মনে মনে আওড়ালো, আমার সুখ ধরে রাখবেন শৈবাল সাহেব। আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। আপনি আমার হয়ে থাকেন, আমাকে ভালোবাসেন। আপনিহীন আমি খুঁজে পাই না। সে সব সময় আপনাকে বিচরণ করে। শেফালি বেগম জামাই আদরে ব্যস্ত হয়ে পড়েন। নিজের মেয়ের বিয়ে হয়নি তো কি হয়েছে, তুহাকে তিনি নিজের মেয়ের মতোই আদর যত্ন করেন। তার স্বামী এসেছে, আদর যত্ন না করলে হয়?
কি ব্যাপার ইয়াং ম্যান, তুমি খাচ্ছ না কেন? এত কম খেলে চলে? এখনই তো বয়স খাওয়া দাওয়া করার। তোমার বয়সে থাকাকালীন তোমার খালু 3 প্লেট খেতে পারতো। শৈবাল কি বলবে খুঁজে পায় না। এদিকে তুহার অবহেলা, অন্যদিকে এসব খাওয়ার প্যারা তার সহ্যসীমার বাইরে। তাও ভদ্র ছেলের মতন চুপটি করে বসে আছে। শেফালি বেগমের কথার পিঠে মৃদুস্বরে উত্তর দেয়, খাচ্ছি তো আন্টি, আপনি ব্যস্ত হবেন না। আরে তুমি খাও তো, এত দিকে খেয়াল দিও না। তুহা সেখান থেকে নীরবে প্রস্থান করে। কথা বাড়াতে ইচ্ছে করছে না। তাছাড়া শৈবালকে বলার মতন আর কোনো কথা বাকি নেই। এই সুপুরুষকে যতটুকু চিনেছে তাতে মনে হয় না তুহার কাছে আর আসবে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। জীবনটা কেমন গন্তব্যহীন হয়ে যাচ্ছে। আপন নীড়ের খোঁজে ছটফট করে বেড়ায় গন্তব্যহীন রমণী। তুহা রুমে এসে বন্ধুদের কল দেয়। গ্রুপ কলে জয়েন হয় শান্ত, হিমেল, রাতুল, ইকরা আর ইফা। সবাই মিলে আড্ডায় মেতে ওঠে। ঘণ্টাখানেক পরে রুমে আসে শৈবাল। তুহাকে ফোনে কথা বলতে দেখে অবাক হয়। সে জানতো এই মেয়ে ফোন ব্যবহার করে না। এখন তো দেখছে ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে। তুহার কাজে শৈবালের মিশ্র অনুভূতি হয়। কিছুটা রাগ, কিছুটা অভিমান, আবার কিছুটা হারিয়ে ফেলার ভয়। তার যতটুকু ধারণা আছে, তুহার বন্ধু শান্ত তার মিসেসকে পছন্দ করে। শৈবালকে আসতে দেখে নড়েচড়ে বসে তুহা, কিন্তু ফোন কাটে না। শৈবাল তার পাশে বসে ভিডিও কলের ক্যামেরা বন্ধ করে মিউট মিউট করে দেয়। কিছুটা রেগে যায় তুহা। শৈবালের দিকে কটমট করে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার? এসব কি শুরু করছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি প্লিজ চলে যান। তুমি শান্তর সাথে যোগাযোগ রাখবে না তুহা? হতভম্ব হয়ে তাকায় তুহা। শৈবাল শান্তর ব্যাপারে কিভাবে জানে? না জেনে থাকলে এভাবে কথা বলার কথা না। সে কিছুটা অবাক হয়েই বলল, এভাবে বলছেন কেন? শান্ত কি করেছে? শান্ত কি করেছে সেটা তুমি ভালোই জানো। আমি চাই না কেউ আমার মিসেসের দিকে অন্য নজরে তাকিয়ে থাকুক। আর আমি আপনার কথা শুনবো কেন? শৈবালের মাথায় রাগ চড়ে বসেছে বহু আগেই। এখন তুহার তেড়া কথা শুনে আরো বেশি মাথা নষ্ট হয়ে যায়। হাতে থাকা তুহার ফোনটা ছুঁড়ে ফেলে। দেয়ালের এক কোণে লেগে অবহেলায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকে। তুহার এত পরিমাণ খারাপ লাগে, আবার ভয় হতে থাকে। শৈবাল রক্তলাল চোখে তার দিকে তাকিয়ে থাকে। দৃষ্টিতে কি আছে জানা নেই তুহার। হঠাৎ এমন কাজে বেশ ভড়কে গিয়েছে মেয়েটা। শৈবাল তুহার 2 গাল শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, তুমি শুধু আমার বউ। আমি তোমার দিকে মন কেমনের দৃষ্টিতে তাকাবো। আমি তোমাকে ভালোবাসবো। অন্য কারো সেই অধিকার নেই। তোমার হাত ধরবো আমি। গোটা তুমিটাতেই আমি বিচরণ করব। তাহলে সেখানে অন্য পুরুষ আসবে কেন? অন্য পুরুষের কথা এখানে আসছে কেন? শান্ত আমার বন্ধু। আমি তাকে বন্ধুর নজরেই দেখি। তুমি যাকে বন্ধুর নজরে দেখো সে তোমাকে বন্ধু ভাবে না। এটা বোঝার চেষ্টা করো। আমিও মানুষ তুহা। আমাকে কেন কষ্ট দিতে চাও তুমি? পরপুরুষের সাথে কথা বলবা না। আপনি কি আমাকে সন্দেহ করেন? আমি তোমাকে সন্দেহ করি না মিসেস। এ ধরনের কথা বলবা না। আমি জাস্ট তোমাকে বোঝাতে চাইছি। আপনাকে কিছু বুঝতে হবে না। আপনি যেতে পারেন। শৈবাল প্রত্যুত্তর করল না। তুহার কোমরে ডান হাত গলিয়ে দেয়। কাছে টেনে নেয় নিষ্ঠুর রানীকে। কোমরে স্লাইড করতে করতে তুহার ফুলে ওঠা গালে ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। ছটফট করে ওঠে তুহা, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এদিকে অন্যরকম শৈবালকে আবিষ্কার করে। তুহার গালে ঘাড়ে চুমোর সাথে কামড়ের বর্ষণ নামে। তুহা শৈবালকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, আমার কাছে আসবেন না। আমার কাছে আসবেন না। আপনার শরীর থেকে গন্ধ আসে, আমার বমি পায়। আপনি প্লিজ আমাকে স্পর্শ করবেন না। আপনার এসব স্পর্শ আমি নিতে পারি না। চলে যান এখান থেকে শৈবাল শাহরিয়ার। আপনি বারবার অপরাধ করবেন আর আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি দিনকে দিন আরো অসহ্যকর হয়ে যাচ্ছেন। বিস্ময়ে হতবিহম্বল হয়ে বসে আছে শৈবাল। জিব্বার কোণে যুচ্ছুই জবাব পায় না ছেলেটা। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়েটা হয়তো তার সামনে বসে আছে। সে না হয় ভুল করেছে, তুহাকে অবহেলা করেছে, কিন্তু তুহা, তার কি কোনো দোষ ছিল না? প্রথম থেকেই সে তুহার সাথে যা করেছে তার দ্বিগুণ তাকে ফেরত দিয়েছে মেয়েটা। আমি না হয় ভুল করেছিলাম মিসেস, কিন্তু একটিবারের জন্য কি তুমি আমার ভুল শুধরে দিতে এগিয়ে এসেছো? আমার পাশে বসে ভালোবেসে জানতে চেয়েছো কখনো কি হয়েছে আমার? সব দোষ দিন শেষে আমাদের ছেলেদের ঘাড়ে কেন আসে মিসেস? তুহা কিছুটা রাগ মিশ্রিত স্বরে জবাব দেয়,
আপনারা ছেলেরা অতীত আঁকড়ে পড়ে থাকবেন, একসময় বিয়ে করবেন, তখন এসে বউয়ের ওপর অতীতের শোধ তুলবেন। কানের কাছে সব মেয়েরা একরকম বলে বলে জব করবেন কেন? আমাদের মেয়েদের কি কোনো মান সম্মান নেই? শৈবাল হেরে যাওয়া সৈনিকের মতন বলল, উভয় যদি ইগোওয়ালা হয় তাহলে সংসার কিভাবে টিকবে? এখানে সম্মানের কথা কেন আসছে তুহা? ভুলটা আমার ছিল। আমি নিজের ভুল স্বীকার করেছি। ছোটবেলা থেকে বেশিরভাগ মেয়েলি কেসগুলোতেই দেখি মেয়েরা নিজের স্বামীর থেকেও একটু ভালো অপশন যদি পায় তাহলে স্বামী সন্তান ফেলে চলে যায়। শেষের কথাগুলো জড়িয়ে আসে ভেজা কণ্ঠস্বর। তুহা থম মেরে বসে আছে, মাথায় ঘুরপাক খায় শৈবালের কথা। সে কি একটু বেশি বেশি বলে ফেলেছে? শৈবাল কথা শেষ করে চোখের পানি লুকাতে ব্যস্ত হয়। উঠে যাওয়ার আগে তুহার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, ভালো থেকো। আমার উপরের রাগ আমার সন্তানের উপর না দেখানোর অনুরোধ রইল। শৈবাল শাহরিয়ার তার মিসেসকে অনেক ভালোবাসে। কথা শেষ করে উঠে যেতে নেয় শৈবাল। ধরফড়িয়ে ওঠে তুহা। ছেলেটার কোমরের পাশের এক অংশ টেনে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তুহাকে কাঁদতে দেখে হকচকিয়ে যায় শৈবাল। তাড়াতাড়ি আবার বসে পড়ে মেয়েটার পাশে। তার মাথায় হাত রাখতেই গলা জড়িয়ে ধরে তুহা। বুকে মুখ লুকিয়ে ইচ্ছে মতন কাঁদে। শৈবাল নিজের বাহুডের আগলে নেয় অর্ধাঙ্গিনীকে। তুহা ব্যাকুল হয়ে কাঁদে, ফুপে কিছু একটা বলে, যদিও কথাটা শৈবাল অবধি পৌঁছায় না। পুনরায় জিজ্ঞাসা না করে সময় দেয় তুহাকে। মেয়েটা নিজেকে সামলাতে বেশ বেগ পোহাতে হয়। মিনিট বেশেক পরে শান্ত হয় তুহা, কিন্তু শৈবালকে ছেড়ে ওঠে না। দুই হাতে শক্ত করে কোমর জড়িয়ে রাখে। তুহাকে শান্ত দেখে শৈবাল ফিসফিস করে শুধালো, এইভাবে কাঁদে না মিসেস। আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। তারপরও তোমার চোখের জল নষ্ট করো না। শৈবালের কথা তুহা শোনে কিনা জানা নেই। মেয়েটা শৈবালের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকায়, তারপর আবারও মুখ লুকায়। এক হাতে শৈবালের বুকে 3টা বোতাম খুলে ফেলে। তার সুপুরুষ হাজবেন্ডের বুকে এলোপাথাড়ে চুমু খায়। শৈবাল চোখ বন্ধ করে উন্মাদ তুহার প্রতিটা স্পর্শ অনুভব করে। রমণের অবস্থা দেখে একদিকে ভালো লাগার পরিবেশে আবেশে চোখ বন্ধ হয়ে আসে, অন্যদিকে আবারও হাসি পায়। এই এক অন্য তুহাকে দেখছে সে। তুহা কিছুটা শান্ত হয়ে লজ্জায় আবারও মুখ লুকায়। এই যাত্রায় হেসে ফেলে শৈবাল। তুহার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, কিছু লাগবে মিসেস? তুহা কিছুটা নড়ে চড়ে মিনিট দুয়েক পর জবাব দেয়, আপনাকে লাগবে, আপনি যাবেন না। কেন যাব না? ফিসফিস করে আওড়ালো শৈবাল। তুহাকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে মিটিমিটি হাসতে হাসতে বলে, এখানে থেকে যেতে বলছো? তোমার ফুপি আমাকে ঘর জামাই রাখবে নাকি? আপনার মতো পুরুষ থাকবে ঘর জামাই, এও বিশ্বাসযোগ্য? তুমি কি আমার সাথে যাবে? তুহা ভেবে পায় না কি বলবে। মনের সাথে বিবেকের যুদ্ধ লাগে। একদিকে পড়ালেখা, অন্যদিকে শৈবাল। নিজের অসুস্থ শরীর নিয়ে পড়ালেখা করছে সে, এখন ড্রপ দেবে? ভাবলেই তো কান্না পায়। তুহার মনের ভাবনা হয়তো বুঝতে পারে শৈবাল। মুখে ফু দিয়ে বলল, তোমার সব ধরনের সিদ্ধান্তে আমাকে পাশে পাবা। যদি এখানেই পড়ালেখা কন্টিনিউ করতে চাও তাও করতে পারো। আর যদি দেশে যেতে চাও তাহলেও আমি সবটা ম্যানেজ করে নিব। আমি এখন দেশে গেলে 1 বছর ড্রপ দিতে হবে না। তাছাড়া এত দ্রুত আপনিও বা যাবেন কিভাবে? আচ্ছা থাক, এদিকটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নিব। শৈবাল একটু থেমে আবারও বলল, আমি তোমার মন রাখতে মিথ্যাটা বলবো না। সত্যি যেটা সেটা হলো তুমি সবকিছু না জেনে না বুঝে এখানে চলে এসে ভুল করছো। তোমার ঠান্ডা মাথায় আরেকটু ভাবা উচিত ছিল। বিয়ে প্রতিটা মেয়ের জীবনে অনেক বড় একটা অংশ জুড়ে থাকে। আমি সবসময় এই জিনিসটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। এই বন্ধনের মাধ্যমে বাকি জীবন কাটে তাদের। সঠিক পুরুষ পেলে জীবন সার্থক। কিন্তু যার সাথে আমি বাকি জীবনটা কাটাবো, সে যদি আমার সে যদি আমার দিকে অবজ্ঞা দৃষ্টিতে তাকায় বা আমাকে অবহেলা করে, তখন আমার কাছে কিরকম লাগবে? আমি অবহেলাটা নিতে পারিনি। আহত হয় শৈবাল। সে কখনোই তুহাকে অবহেলা করেনি। যতবার কাছে টেনে নিয়েছে, ভালো বেশিই টেনেছে। তুমি আমার রয়ে যাও, আমি রেখে দিব। আগে পরে কি হয়েছে সব ভুলে যাও। যেদিন আমার আর ইচ্ছে করবে না তোমাকে ভালোবাসার, সেদিন বুঝে নিও আমি হয়তো এই পৃথিবীতে আর নেই। সমুদ্র ভাইয়া এখন কেমন আছে? সুস্থ আছে তো? সেদিন সমুদ্রকে হসপিটালাইজড করার পর অল্পের জন্য বেঁচে যায় ছেলেটা। ডাক্তার জানায় তাকে যেন সবসময় হাসি খুশি রাখি।
এক ধরনের ট্রমার ভেতর দিয়ে যায় সমুদ্র। কিন্তু আমি জিহাদ মিলে হাজার চেষ্টা করেও 1 মিনিটের জন্য ছেলেটাকে হাসাতে পারিনি। সমুদ্রের বাবা মা সহ পুরো পরিবার তখন আমেরিকাতে ছিল। তাদের সাহায্য নিব যে সেই উপায়ও ছিল না। আমি দিক বিদিক হারিয়ে ফেলি। কোথা থেকে কি করব বুঝে উঠতে পারি নাই। ওই অ্যাক্সিডেন্টের 2 মাস পরেই সমুদ্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যেদিন ডাক্তার আমাকে এই কথাটা নিশ্চিত করেছিল, বিশ্বাস করো মিসেস, সেদিন আমার নিজের কাছে নিজেকে এত পরিমাণে অসহায় লেগেছিল, বন্ধ রুমের মাঝে চিৎকার করে কেঁদেছিলাম আমি আর জিহাদ। তুহা অবাক হয় শৈবালের কথা শুনে। শৈবালের ছোটবেলা থেকে এখন অব্দি সময়গুলো নিজের মাঝে রিয়েলাইজ করে। ছেলেটা এতটা মানসিক চাপ সহ্য করে কিভাবে স্বাভাবিক জীবনযাপন করছিল। তুহা শৈবালের গলা জড়িয়ে ধরে মৃদুস্বরে আওড়ালো, এখন উনি কেমন আছে? আপনি কি তার সাথে দেখা করেন? কথায় আছে না, প্রেম মানুষকে অন্ধ করে, আবার প্রেম মানুষকে পাগলও করে। সমুদ্রের ক্ষেত্রেও তাই হয়েছিল। গত 9 মাস যাবৎ তার চিকিৎসা চলছে। এখনও কোনো উন্নতির লক্ষণ পাইনি। আমি ওর সামনে যেতে পারি না। গেলেই সামনে যা পাই তাই দিয়ে আঘাত করে। হেমন্তকালের মেঘলা আকাশ, চারিদিকে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। 1 মাস থাকে রমণের কাছে, কিন্তু এভাবে কতদিন চলবে? নিজের কর্মক্ষেত্রেও তো তাকে ফিরতে হবে। ওইদিকে আবার সমুদ্রের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। চারদিক সামলাতে গিয়ে দিশেহারা হয় ছেলেটা। তারপরও তুহাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করছে। শৈবাল তুহার দিকে তাকায়, মেয়েটার মনের অনুভূতি বোঝার চেষ্টা করে। তাকে এভাবে তাকাতে দেখে রমণী হুট করে জড়িয়ে ধরে তাকে, ফুপিয়ে কেঁদে ওঠে। শৈবালের মনে হয় তার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। মেয়েটার কান্না নিতে পারে না। সান্ত্বনা দিতে 2 হাত তুলে নিজেও জড়িয়ে ধরে, ফিসফিস করে শুধায়, আমি খুব দ্রুত চলে আসব। এভাবে কাঁদে না মিসেস। আমাদের যোগাযোগ তো হবেই। তোমার যখন ইচ্ছা তখন আমাকে ভিডিও করে দিতে পারো। শুধু আমার আপনাকে দেখতে ইচ্ছে হবে, আপনার আমাকে দেখতে ইচ্ছে করবে না? মৃদু হাসি শৈবাল। তার মন যদি এই রমণী পড়তে পারত, তাহলে তো মনে হয় বুক পিঞ্জিরাতে তো বদ্ধ করে রাখত। এই রমণীকে কিভাবে বোঝাবে কতটা কষ্ট নিয়ে সে এই দেশ ছেড়ে যাচ্ছে? তুহা মাথা হালকা করে উঁচু করে শৈবালের দিকে তাকায়। তারপর তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অভিমানের চোখে নিজের ভারী পেটে তাকিয়ে বলল, দেখেছিস বাবা, তোর বাবা আমাকে ছেড়ে চলে যায়, তুই তাকে যেতে দিতে চাস? তুহার পাগলামি দেখে শৈবালের এতটা খারাপ লাগে, যে কোনো সময় কেঁদে ফেলতে পারে ছেলেটা। চোখের পানি আটকাতেই নিজের ঠোঁট কামড়ে ধরে। তুহাকে বেশ কোমল গলায় বলল, কে কাকে ছেড়ে যায় সেটা আমার প্রিন্সেস ভালো করেই জানে। আপনাকে এত ঘটা করে মিথ্যা বোঝাতে হবে না। তুহা বিস্মিত চোখে শৈবালের দিকে তাকায়। এই ছেলে সারা জীবন তাকে খোঁটা দিবে নাকি? ইনোসেন্ট ফেস করে বলল, আপনি এই ব্যাপারটা নিয়ে আমাকে আর কতদিন খোঁটা দেবেন? যতদিন কথাটা আমার মনে পড়বে ঠিক ততদিন। অসহায় চোখে তাকিয়ে থেকে তুহা। নিজের উপরে নিজেরই রাগ হয় খানিকটা। কেন যেন সবকিছু জেনে না বুঝে এতদূর চলে এসেছে। শৈবাল তুহাকে ছেড়ে দিয়ে বিদায় নেয়, যার সময় কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। সমুদ্রের পাশে একটা চেয়ারে বসে আছে শৈবাল। ছেলেটা নিস্তেজ শরীরে হসপিটালের বেডে পড়ে আছে। একটু আগে শৈবালকে ফোন করা হয়েছে। সমুদ্র নাকি কোনো কারণে অনেক বেশি ডেসপারেট হয়ে গিয়েছে, অতিরিক্ত পাগলামি শুরু করে দিয়েছে। তাকে কেউ সামলাতে পারছে না। অগত্যাই শৈবালকে আসতে হয়েছে। তারপর ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ছেলেটার মায়াভরা মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শৈবাল। তখনই শৈবালের ফোনে কল আসে। মিসেস, আমি একটু ব্যস্ত আছি। প্রিয় অসুস্থ। বাড়িতে গিয়ে তোমাকে ফোন করব। তুহাকে প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় শৈবাল। রাত তখন 11টা বাজে। আকস্মিক তুহাকে প্রচণ্ড মনে পড়ায় এক হাতে ড্রাইভিং করে অন্য হাতে ভিডিও কল দেয় বউকে। স্ক্রিনে ভেসে ওঠে তুহার অভিমানী মুখখানা। মৃদু হাসি শৈবাল, নিজে প্রথমে কথা শুরু করে। কেমন আছো বউ পাখি? যেমন রেখে গিয়েছিলেন। রেগে আছো? রাগ করার জন্য মানুষটা নিজের হওয়া চাই। এভাবে বলে না মিসেস, বুকে লাগে। ফোন করেছেন কেন? আপনার বউ বাচ্চা চাই বুঝি? নিজের পেশাকে বিয়ে করে নিন। হাসি শৈবাল। এখন তুহা তার সামনে বসে থাকলে টপটপ 2-3টা চুমু খেয়ে ফেলত। কিন্তু হায়, রমণী যে হাজার মাইল দূরে অভিমান করে বসে আছে। ঈষৎ ইনোসেন্ট ফেস করে বলল, অনেক ভেজালে ছিলাম মিসেস। আজকে নিজেকে একটু মুক্ত লাগছে।
সমুদ্রকে তার পরিবারের কাছে দিয়ে এসেছি। এখন তোমার কাছে এসেও শান্তি পাবো। তারপর তুমি, আমি আর সে। কথাটা বলতে বলতেই ডান চোখ টিপ দেয় শৈবাল। লজ্জায় লাল হয়ে ওঠে তুহার মুখ। শৈবাল একমনে তাকিয়ে আছে। কি আদরে লাগছে মেয়েটাকে। ইস, ও কেন এত দূরে? শুনো মিসেস। কথার মাঝে বাধা পেয়ে থেমে যায় তুহা। শৈবালের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ছেলেটা হঠাৎ কেমন করে যেন বলে ওঠে। ভালোবাসি মিসেস। আমার এক জনম যেন আমার বউ পাখি আর আমার প্রিন্সেসকে দেখে কেটে যায়। তুমিহীন একটা দিনও কাটাতে চাই না আমি। এ যেন মরণ ব্যথা। তোমাকে নিয়ে আমার বাকি পথ চলা। তোমার সব পরিস্থিতিতে আমাকে পাশে পাবে। আমিও আপনাকে অনেক ভালোবাসি বাবুর আব্বু। আমরা দুজন আপনার পথ চেয়ে বসে আছি, জলদি চলে আসেন। আর অপেক্ষার প্রহর গুনতে হবে না জান। আমাকে পেয়ে যাবা। এখন রাখি। কথা শেষ করে মোবাইল রাখে শৈবাল। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করে তাকে একটা বড় ট্র্যাক ফলো করে। সমুদ্রের ব্যাপারে অনেক অজানা তথ্য সে পেয়েছে। এগুলো ধামাচাপা দিতে আসেনি তো ওরা? এমন প্রশ্নমান উদয় হতেই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় শৈবাল। ওর ধারণা ঠিক করে ট্র্যাকটাও তার সমান তালে তার দিকে ধেয়ে আসে। মিনিটের মাঝে বিকট শব্দ হয়। শৈবালের সমস্ত শরীর ঝাঁকি দিয়ে ওঠে। নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। নিভু নিভু চোখটা কিঞ্চিত খুলতে চায়, কিন্তু সে শক্তি হয়ে ওঠে না। বাম হাত নড়ে ওঠে ছেলেটার। ফিসফিস করে শুধালো। তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি মিসেস। মাফ করে দিও। শীতের আবছা অন্ধকারে তুহা জানালার পানে একমনে তাকিয়ে থাকে। আজকে তো পরীক্ষা শেষ হয়েছে। একবার ভেবেছিল শৈবালকে কিছু না জানি দেশে চলে যাবে ও, কিন্তু কেন যেন সাহস হয়ে ওঠেনি। ডেলিভারির আর মাত্র 1 সপ্তাহ আছে। এখন এই রকম রিস্ক নিতে সে রাজি না। এদিকে শৈবালের কোনো খোঁজ নেই। আফসানা বেগম আর প্রিয়া এখানে এসেছে, কিন্তু যার আসার তার কোনো খোঁজ নেই। শৈবালের বাবা বিভিন্ন কাজে বেশ কয়েকবার জাপানে আসা হয়। তার ব্যবসাও আছে এখানে। সেখানকার বাসাতেই আছে তুয়া প্রিয়রা। তুহাকে ভেতরে ভেতরে ভয় আঁকড়ে ধরেছে। এদিকে আবার ছেলেটার খোঁজ নেই। তার ডেলিভারির সময় যদি ছেলেটা পাশে না থাকে, তাহলে সেটা কখনো মেনে নিতে পারবে না। সেদিন শৈবাল বলেছিল জলদি চলে আসব। তার জলদি আসা কোন দিন হবে কে জানে। অপেক্ষারত রমণী বন্ধ ফোনে আবারও কল লাগায়। যদি কল রিসিভ করে সে আসে, কিন্তু সে আসার গুড়ে বালি। সব সময়ের মতন এইবার ওই পাশ থেকে ইংরেজিতে ভেসে আসে, আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, দয়া করে আবার চেষ্টা করুন। কাকডাকা ভরে জেগে উঠেছে তুহা। চারিদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে কেবল। রাতে ভালো ঘুম হয়নি। নিষ্ঠুর পুরুষের জন্য অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। মেয়েটা সবে মাত্র ঘুম থেকে উঠেছে। এখনো ঘুম ঘুম ভাব কাটেনি। তার আগে মাথা ঘুরিয়ে ওঠে, পেটে প্রচন্ড পরিমাণ পেইন হয়। আকস্মিক এমন হওয়াতে বেশ ঘাবড়ে যায় রমণী। কেন যেন বেডে বসে দুর্বল স্বরে প্রিয়কে ডাক দেয়। মেয়েটা তার সাথেই ঘুমায়, কখন কি বিপদ হয় ভেবে 2-3 বার ডাক দিতেই প্রিয় উঠে বসে। ততক্ষণে তুহা নিজের শরীরের ভার ছেড়ে দিয়েছে। চোখে পানির কণা জমতে শুরু করেছে। আফসোস হচ্ছে এই মুহূর্তটাতে তার সবচাইতে প্রিয় মানুষটা পাশে নেই। তুহার অবস্থা দেখে বেশ ভয় পায় প্রিয়। তড়িঘড়ি করে ফোন করে আফসানা বেগমকে। আফসানা বেগম আর শৈবালের বাবা দুজন মিলে তুহাকে হসপিটালে নিয়ে যায়। গাড়িতে ওঠার সময় রমণী কেবল একটা কথাই বারংবার বলে। মামুনি, তোমার ছেলে আমার কাছে আসেনি, আমি তাকে শেষ দেখাও দেখবো না। আমার ভাগ্য এত খারাপ কেন? আমি শৈবাল শাহরিয়ারের কাছে যেতে চাই। এনে দাও না তোমার ছেলেকে। ও মামুনি, দাও না। আফসানা বেগম নীরবে কেঁদে ফেলে। ছেলের চিন্তায় তিনিও নিজেও অস্থির। এদিকে আবার মেয়েটার এই অবস্থা। আফসানা বেগম তুহার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধোই। চিন্তা করিস না মা, তোর কিচ্ছু হবে না, শৈবাল খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এত সব কথা তুহার মাঝে কোনো প্রভাব ফেলে না। মেয়েটা এক নাগাড়ে বলে যায়। কোথায় আপনি শৈবাল? সারা রাস্তা জুড়ে তুহা বিলাপ করেছে। প্রিয় আফসানা বেগম দুজনই ওর সাথে সমান তালে কেঁদেছে। শৈবালের বাবা একটু পরপর ওদেরকে ধমক দিয়ে থামায়, সাথে তুহাকে দু একটা উপদেশ দেয়। তুহাকে যখন ওটিতে ঢোকানো হয় তার ঠিক 2 মিনিট আগে শৈবাল ছুটে আসে। এই শীতের মাঝেও ছেলেটার কপালে ঘামের কণাগুলো মুক্তের মতন চকচক করে। ওর কপালে হাতে ব্যান্ডেজ উকি দেয়। রমণী ব্যাকুল হয়ে দেখে শৈবালকে। ছেলেটা ফ্লোরে বসে পড়ে। তুহার এক হাত আঁকড়ে ধরে কপালে, গালে, ঠোঁটে এলোপাথাড়ে চুমু খেতে থাকে। ঠোঁট এলিয়ে কেঁদে ফেলে রমণী। শৈবালের কপাল ছুঁয়ে বলে।
আমি ভেবেছিলাম আপনাকে হয়তো আর কখনো দেখা হবে না। আল্লাহর কাছে একটা দোহাই করেছি, আমি যেন আমার হাজবেন্ডকে শেষবারের জন্য হলেও দেখি। আমাকে মাফ করে দেবেন আপনি। আপনার সাথে অনেক অন্যায় করেছি আমি। শৈবাল নিজেকে শক্ত রাখে। ভেতরে ভেতরে সে অর্ধেক গুড়িয়ে গেছে। ডেলিভারির ডেটের 2 দিন আগে তুহার পেইন উঠেছে। ভয় পেয়ে যায় শৈবাল। তুহাকে আশ্বাস দিয়ে বলে, তুমি আমাকে এভাবে একা করে চলে যেতে পারো না মিসেস। এ হয় না। তুমি ভয় পেও না। আমার মিসেসের কিছু হবে না। তোমার শৈবাল শাহরিয়ার সব সময় তোমার পাশে আছে বলেছি না? আমার ভালোবাসা এভাবে হেরে যাবে না। শৈবালকে কথা শেষ করতে দেয় না। ওইদিকে ডাক্তাররা তাড়া দেয়। শৈবাল তোহাকে ছেড়ে উঠে দাঁড়ায়। একজন নার্স এগিয়ে এসে ওকে ভেতরে নিয়ে যায়। ওটির ডোর বন্ধ হওয়ার আগে রমণীর সিক্ত কণ্ঠস্বর ভেসে আসে। শৈবাল, আপনার মিসেস আপনাকে অনেক ভালোবাসে। ধপ করে নিচে বসে পড়ে শৈবাল। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ায়। বিড়বিড় করে শুধায়, বেবির বাবাও তোমাকে অনেক ভালোবাসে মিসেস। এতটা ভালোবাসে যে তোমার বিকল্প খুঁজে পায় না। তোমাকে ততটা ভালোবাসে যতটা বাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায়। লাভ ইউ মিসেস। শৈবালের বাবা ছেলের দিকে এগিয়ে আসে। ওর মাথায় সান্ত্বনার হাত রাখে। এতে যেন ছেলেটা আরো আহ্লাদী হয়ে ওঠে। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ওর বাবা ছেলের পিঠে চাপড় দিয়ে বলল, কেঁদে লাভ নাই বাপ। আল্লাহর কাছে দোয়া করো যেন সব ঠিকঠাক হয়। তুমি আঘাত পেয়েছো কিভাবে? আঘাতের কথা শুনে 4 দিন আগের ঘটনা মনে পড়ে যায় শৈবালের। কি নৃশংস ওরা! চোখ বুজে জোরে নিঃশ্বাস ফেলে শৈবাল। বাবাকে কোনো জবাব না দিয়ে নিজে উঠে দাঁড়ায়। উঁচু করে আবার ফিরে আসে। প্রিয়কে বলল, আমি সামনেই আছি, ফোন করবি। প্রিয় মাথা নেড়ে সায় জানায়। একটা ভালো জায়গা খুঁজে সেখানে নামাজে দাঁড়িয়ে যায়। সবকিছু যেন সঠিকভাবে হয় এই আশাতে। 4 দিন আগের ঘটনা। শৈবাল যখন শিওর হয় ট্র্যাকটা ওর দিকে এগিয়ে আসতে থাকে, তখন লাস্টের মুহূর্তে গাড়ি থেকে লাফ দেয়। মাথায় অনেক বড় আঘাত লাগে। নিজের গাড়ি ব্লাস্ট হতে দেখে গড়ি রাস্তার পাশে ঝোপঝাড়ে চলে যায়। কিন্তু মাথার আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যার ফলে জ্ঞান হারায় শৈবাল। তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় জিহাদ। শৈবাল তখন তুহার ফোন কেটে আগে জিহাদকে একটা ছোট্ট মেসেজ করে নিজের লোকেশন শেয়ার করে দেয়। ওইদিকে গাড়ি ব্লাস্ট হওয়াতে ওরা ভেবে নেয় গাড়িতে পুড়ে মরে গিয়েছে শৈবাল। শৈবালের জ্ঞান ফেরে ঘন্টা 2 পর। জিহাদ তার মাথার পাশে বসেছিল। তার দিকে ফিরে জিজ্ঞাসা করলো, সমুদ্র ঠিক আছে? হ্যাঁ, সম্রাট ভাইকে দেখে বেশি পাগলামি করছে। ভাই নিজেও ভয় পেয়েছে। এ কারণে আমি যাওয়াতে অল্প কথার মাঝে ওকে দিয়ে দিয়েছে। চোখ মুখ লাল হয়ে আসে শৈবালের। নিজের ক্রোধ সামলাতে পারে না। সম্রাটকে 2-3টা গালি দিয়ে বলল, ওই মাদারবোর্ড নিজের ভাইয়ের হাত কেটে সেটাকে সুইসাইড অ্যাটেম্প বলে চালিয়ে দিয়েছে। শেষমেশ আমার উপর অ্যাটাক করেছে। ওরে এমনি এমনি ছেড়ে দিব না আমি। জিহাদ কিছুই বলতে পারে না। সেদিনের বান্দরবানে সম্রাট গিয়েছিল। সমুদ্রের ডিপ্রেশন কাজে লাগিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে। সমুদ্র আপন ভাইয়ের বেইমানি নিতে পারে না। আপন মানুষগুলো 2 রকম বেইমানি নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শৈবাল সম্রাটের কাছে সমুদ্রকে দিয়ে এসেছে শিওর হওয়ার জন্য, এবং ওকে নিজের উপর রিস্ক নিয়েছে। এর বিনিময়ে নিজের জীবন চলেও যেতে পারত। সবকিছুর বিনিময়ে এখন আসলো সত্যি সবার সামনে। সম্রাট সমুদ্র আর শৈবালের ওপর অ্যাটাক করার অভিযোগে 14 বছরের জেল হয়। সাথে তাকে রাব্বি ছেলেটা ওকে সাহায্য করাতেই ওর 2 বছরের জেল হয়। সবকিছু করেছে পারিবারিক সম্পত্তি একা ভোগ করার জন্য। শৈবাল আর জিহাদ দুজনে সমুদ্রের মা বাবাকে সবকিছু সম্পর্কে অবগত করে। দুজনে কান্নাতে ভেঙে পড়ে। অতি শীঘ্রই ওরা দেশে আসবে। বড় ছেলের ওপর ভরসা করে ছোট ছেলেকে রেখেছিল, অথচ বড় ছেলে নিজেই বেইমানি করেছে। স্বামীর কৃতকর্মের কথা শুনে নাতাশা নিজেও ভেঙে পড়ে। দুজনে একসাথে সংসার করেছে এত বছর, অথচ নিজের স্বামীর মনের খবর কিছুতেই টের পায়নি। সব কিছুতেই মেয়েটা অনেক বেশি ভেঙে পড়ে। শৈবাল এদিকে কাজ শেষ করতে করতে ওর 2 দিন সময় লেগে যায়। দৌড়াদৌড়ির কারণে নতুন করে মোবাইল কেনা হয়নি। তুয়ার সাথে কথাও বলা হয়নি। মেয়েটার কণ্ঠস্বর শুনে বোঝা যেত সে অসুস্থ, তাই ওর থেকে দূরে ছিল। সব শেষে যখন জাপানে যায়, তখনই শুনে দোহাকে হসপিটালে নেওয়া হয়েছে। তড়িঘড়ি করে শৈবাল হসপিটালে ছুটে গিয়েছিল। শৈবাল হাসপাতাল থেকে এসেছে মাত্রই নিজ কামরায় ঢুকে দেখে তার মিসেস এক হাতের ওপর ভর দিয়ে ঘুমিয়ে আছে, আরেক হাতে ওদের রাজকন্যা ইরতেজে আহলাম তুনায়াকে আগলে রেখেছে। তুনায়া ও ছোট ছোট হাত 2টা মুখে নিয়ে নিজে নিজে হাসে। ওদের দুজনকে একসাথে দেখে তৃপ্তির হাসি হাসে শৈবাল। নিজেকে পরিপূর্ণ পুরুষ মনে হয় আজ।
ছেলেটা নিঃশব্দে এগিয়ে গিয়ে তুনয়াকে কোলে তুলে নেয়। মেয়েটা পাপাকে দেখে খিলখিল করে হেসে ওঠে, পা 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 করে ডেকে ওঠে। শৈবাল হাসে, তুনয়না হাসলে ওর স্টু গালে কি সুন্দর টোল পড়ে। তুহা তো সবসময় গাল ফুলিয়ে বলবে, মেয়েকে 10 মাস পেটে রেখে জন্ম দিয়েছি আমি, আরও দেখতে হয়েছে আপনার মতো। জন্ম থেকেই পাপা ভক্ত। বড় হলে তো মনে হয় বাপে মিলে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন। তুহার কথা শুনে তুনয়া কি বোঝে কে জানে, কিন্তু মায়ের কথা শেষ হতেই পাপা বা বলে চিৎকার দেবে, যেন বাবার কাছে মায়ের নামে বিচার দিচ্ছে। তা দেখে পুনরায় আবার গাল ফুলায় তুহা। শৈবাল রমণের ঠোঁট ছুঁয়ে বলল, আমি তোমার গোলাপি রঙা ঠোঁটে বারবার হারিয়ে যাই মিসেস। তোমাকে দেখে নস্টালজিক হয়ে যাই। তোমার ছোট বড় কারণে অকারণে করা অভিমানগুলোকে ভালোবাসি। সর্বোপরি পুরো তুমিটাকেই ভালোবাসি। আমার মিসেস, আমাকে বাবার হওয়ার মতো সুখ দিয়েছ। আমি তোমাতে হারিয়ে যাই মিসেস। শৈবালের এত কথার ভিড়ে তুহা মুখ লুকায় সুপুরুষ মানুষটার বুকে। মৃদুস্বরে শুধুই, ভালোবাসি। আমাকে একটা শান্তির নীড় খুঁজে দেওয়া মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি।